প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ঘুরে দাঁড়ানোর বাজেট এই প্রসঙ্গ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে 2026-27 অর্থ বছরের বাজেট, সেই বাজেটটি ঘোষণা হয়েছে এবং সেই কারণের জন্যই আমরা আমাদের আজকের পুরো আলোচনা জুড়েই বাজেট নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সম্মানিত প্রেসিডেন্ট ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন সাংবাদিক রয়েছেন, যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে বলছিলাম যে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা বাজেট নিয়ে কথা বলবো। আমরা শিরোনাম করেছি ঘুরে দাঁড়ানোর বাজেট। প্রায় 2 দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকার, যদিও এই সরকারের মধ্যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা 20 বছর পর বাজেট ঘোষণা করছে। বাজারের আকারটা আমরা প্রত্যেকেই দেখেছি, 9,38,000 কোটি টাকা। এখন যে বিষয়টি সেটি হচ্ছে একটা ভঙ্গুর অর্থনীতি। আমাদের যে বৈদেশিক আয়, সেই বৈদেশিক আয়ও কমে যাচ্ছে, রপ্তানি আয় কমে যাচ্ছে, আমাদের কর্মসংস্থানের অভাব রয়েছে। একই সাথে যদি আমরা বলি যে সীমাহীনভাবে আমরা যে অর্থনীতির ভঙ্গুরতা, যেটি বিগত শাসনামলের, সে অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই বাজেটটি ঘোষণা করা হয়েছে। তারপরেও কিন্তু এই বাজেটকে আমরা দেখতে পাচ্ছি, বিশ্লেষকরা বলছে কিছুটা হলেও একটা স্বস্তির বাজেট। এখন মানুষের কিন্তু প্রত্যাশা অনেক বেশি, যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে, মানুষের আকাশচুম্বী সেই প্রত্যাশা। সে আলোকে এই যে ঘোষিত বাজেট, যেটি হলো গত পরশুদিন, সে বাজেটকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে। এই বাজেটটা আসলে এই সময়ে আপনি একটু আগে বলেছেন যে ভঙ্গুর অর্থনীতি, এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার কিংবা তাকে জীবন দেওয়া, রিভাইভাল অফ ইকোনমি, এটার জন্য আসলে যে ধরনের বাজেট দরকার ছিল, বাজেটটা মোটামুটি সে ধরনেরই। কিন্তু এটার বাস্তবায়ন নিয়ে অনেকে চ্যালেঞ্জ চিন্তা করছে, কারণ বিপুল দেখেছেন যে কর ছাড় দিয়েছে, প্রণোদনা দিয়েছে, কারণ বিনিয়োগ আনতে হবে। বিনিয়োগ যদি না আসে, কর্মসংস্থান তো হবে না, দেশের অর্থনীতির চাকাও ওভাবে ঘুরবে না। তো সেক্ষেত্রে যে কর ছাড় কিংবা বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে বাজেটের মাধ্যমে, সেখানে আসলে এটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে? আপনি জানেন যে আমাদের এখনও কর কিংবা বিভিন্ন সংস্কারের যে পদক্ষেপগুলো, সেগুলো কিন্তু ওভাবে কোনো রেজাল্ট এখনও আমরা দেখিনি। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন প্রণোদনা কিংবা বাজেটারি সাপোর্ট, সেটার সুবিধা কিন্তু একদম খেটে খাওয়া মানুষ কিংবা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। তো আমি যেটা বলতে চাই যে বাজেটে যে জিনিসগুলো দিয়েছে, সেটার সঠিক ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশনটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, সরকারের তো আয় করতে লাগবে। সরকার আসলে আয়টা কোথা থেকে করবে? এবার বাজেটে কিন্তু খুব সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। আপনি দেখেছেন, আমরা সবসময় বলি যে সরকারের ব্যয়ের খাতগুলো কিন্তু খুব স্পেসিফিক নির্ধারণ করা থাকে, যে এখানে ব্যয় হবে, ওখানে ব্যয় হবে, অপারেটিং এক্সপেন্ডিচার, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। কিন্তু আয়ের ক্ষেত্রে খুব মোটা দাগে আমাদেরকে বলে দেওয়া হয় যে ইনকাম ট্যাক্স থেকে এত, কাস্টমস থেকে এত, ভ্যাট থেকে এত। কিন্তু স্পেসিফিক ট্যাক্সের যে মেজার্সগুলো, যেমন আপনি টোবাকো সেক্টরে ট্যাক্স বাড়িয়েছেন, সেখান থেকে আসলে কত টাকা এক্সপেক্ট করছেন, কিংবা কিছু কর ছাড় দিয়েছেন, সেক্ষেত্রে আসলে এই প্রণোদনার অ্যামাউন্ট কিংবা ভলিউম অফ প্রণোদনা কিংবা সাইজটা কতটুকু আপনি ইনসেন্টিভ দিচ্ছেন, কতটুকু আয় করার চিন্তা ভাবনা করছেন। প্রতি বছর দেখা যায় যে সরকার যে আয় করতে চায়, সেই আয়টা কিন্তু সরকার করতে পারে না, একটা বড় একটা ঘাটতি রয়ে যায়। এবারও প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো একটা ঘাটতি থেকে যাবে। সেক্ষেত্রে আপনি রেভিনিউ টার্গেট কিংবা এনবিআর এর জন্য যে টার্গেটটা দিয়েছে, আপনি যদি দেখেন প্রায় 6,04,000 কোটি টাকার মতো একটা টার্গেট দিয়েছে। তার মানে সরকারকে 51% বেশি গ্রোথ করতে হবে, রাজস্ব 51% বেশি আয় করতে হবে, যেটা ইতিহাসে কখনোই হয়নি। এটা সম্ভব না। আমাদের যে ইকোনমির যে সাইজ এবং যে গতি প্রকৃতি, সেখানে আপনি 51% রাজস্ব আদায় বৃদ্ধি, এটা কোয়াইট ইম্পসিবল। এবং সরকার যখন আয় করতে চায় এবং সেই আয়টা না হয়, তখন কিন্তু সরকারের অন্য জায়গায় ঘাটতি পড়ে যায়। যেমন আপনি দেখেন যে আমাদের হেলথ সেক্টরে, তারপর এডুকেশন সেক্টরে, এখানে কিন্তু সরকারের অ্যালোকেশন কিংবা বরাদ্দ দেওয়ার একটা সদিচ্ছা আছে, কিন্তু সেই বরাদ্দটা সরকার তখনই দিতে পারবে যখন সে আয় করতে পারবে। আর যদি আয় না করতে পারে, তাহলে ঋণ নির্ভরতা বেড়ে যাবে। তারপর এক্সটার্নাল সোর্স থেকে, বিদেশি যে ডেভেলপমেন্ট পার্টনার আমরা বলি, তাদের কাছ থেকে ঋণ করবে, ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ করবে। এটা কিন্তু একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। সরকার যখন আয় করতে পারছে না, যখন ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিচ্ছে, তখন কিন্তু আপনার লোকাল ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা সেই ব্যাংক থেকে টাকা নিতে পারে না। অন্যান্য দেশে কি হয়, তারা পুঁজিবাজার থেকে অর্থ তোলে। আমাদের দেশের পুঁজিবাজার কি আসলে সেরকম স্ট্রং যেখান থেকে অর্থ তুলবে? সরকারও নির্ভরশীল ব্যাংক ব্যবস্থার উপরে, আবার
ব্যবসায়ীরা ডোমেস্টিক যে লোকাল যে ব্যবসায়ীরা তারাও নির্ভর কিন্তু ব্যাংকিং ব্যবস্থার উপরে। সবাই আমরা ডিপোজিটার, তারাও আসলে ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভর করে আছে। কারণ আসলে আমরা ডিপোজিটার কিংবা সাধারণ করদাতারা, সাধারণ যে চাকরিজীবী, তাদেরও তো আসলে সোশ্যাল সেফটি নেটের ওরকম কোনো ব্যবস্থা নেই। আপনি শেয়ার মার্কেটে যান, আপনার হার্ড আর্ন মানি ওটা কি ফেরত আসবে কি আসবে না, ইউ ডোন্ট নো। তো সেক্ষেত্রে আপনার ওই ব্যাংকের যে সুদ কিংবা এটা দিয়ে দেখবেন যে অনেকের জীবনযাত্রা চলে। এবং আপনি জানেন যে লম্বা সময় ধরে আমাদের ইনফ্লেশনের প্রেশার, অনেক হাই ইনফ্লেশন। ওয়ার্ল্ডের কোনো দেশে কিন্তু এত লম্বা সময় ধরে এত হাই ইনফ্লেশন নাই। হ্যাঁ, এটার কিন্তু কারণে দেখবেন যে গরিব আরও গরিব হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত গরিব হয়ে যাচ্ছে। এই প্রেশারটা আমি সাধুবাদ জানাই সরকারকে, কারণ তারা এসেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি যেটা ফ্যামিলি কার্ড অ্যান্ড ফার্মার্স কার্ড এটা ইন্ট্রোডিউস করেছে, কিন্তু অ্যামাউন্টটা তো আসলে সরকারের সক্ষমতা অনুযায়ী তারা দিয়েছে। এই অ্যামাউন্টে আসলে সরকারের কিংবা সাধারণ মানুষের যে ইনফ্লেশনের যে প্রেশার কিংবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটার যে চাপটা, এটা আসলে খুব একটা অফসেট হবে না, মিনিমাইজ হবে না। তো সেক্ষেত্রে আপনাকে সার্বিক ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে যেমন আপনি দেখেছেন যে বাজেটে 61টা পণ্যের 1 থেকে 5% পর্যন্ত ট্যাক্স ছিল, সেটা কিন্তু কমিয়ে 0.50 করেছে। কিন্তু আপনি দেখেন, আমি কিছুদিন আগে গতকাল একটা টিভি রিপোর্টিং দেখছিলাম যে বাজেটের পরে বাজারে পণ্যের মূল্য বেড়ে যায়, কিন্তু এবার বাড়েনি। বাড়ার তো কথাই না, এবার কমার কথা, কমেনি। কারণ এবার তো ট্যাক্স কমিয়েছে। আমরা বলছি বাড়েনি, এটা নিয়ে আমরা খুব ঢোল বাজাচ্ছি, কিন্তু কমেনি যে কেন? কমেনি কেন? আপনি দেখেন যদি 0.1% ট্যাক্স বাড়াতো, পরের দিন গিয়ে দেখতেন যে বাজারে পণ্যের দাম বেড়ে গেছে। কারণ ওই 0.1% টা করে যে আগে ইম্পোর্ট করা জিনিস কিন্তু শুধুমাত্র কথা কিংবা একটা ঘোষণার সাথে সাথেই দাম বেড়ে যাচ্ছে। সো এই জিনিসটা যে আমাদের যে কর প্রণোদনা কিংবা কর ছাড়, এটার সুবিধাটা ভোক্তা পর্যায়ে পৌঁছে যায় না। পৌঁছে যেহেতু দিতে পারছে না সরকার, সেক্ষেত্রে এই কর ছাড়টার যে সুফল সেটা আসলে জনগণ পাচ্ছে না, কিংবা সার্বিক কল্যাণে এই কর ছাড়ের সুফলটা আসছে না। জি, আসবে। মিস্টার তহিদুল ইসলাম, শুনছিলাম এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা 51% রাজস্ব আহরণটা আমাদের বাড়াতে হবে, এবং প্রতি বছরই কিন্তু বাজেটে যে ঘাটতি সেটি কিন্তু আমরা পূরণ করতে আমরা পারি না, এবং এটাকে আমরা ঘুরে দাঁড়ানোর বাজেট বললেও কিন্তু এতে ঋণ নির্ভরতা বাড়ে কিনা, যেটি দৌলত আক্তার মালা বললেন যে 1% করে কর ছাড়ে যে বিষয়টি, সেটি কিন্তু আমরা বাজারে এফেক্ট দেখিনি। আমরা শুধু বলছি যে এবারের বাজেটের পরে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, কিন্তু কর ছাড়ের পরে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও তো কমা দরকার ছিল, সেদিকে কিন্তু আমরা একটা লক্ষণ দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে সার্বিক এই যে ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে যেটি বিএনপি সরকার 4 মাসের মাথায় তাদের যে বাজেট ঘোষণা করছেন, সে বাজেটকে আপনি কীভাবে দেখছেন? বাজেট তো এক ধরনের একটা আসলে হিসেব, যে হিসেব তো করবেই, এবং হিসেবে যদি আপনি না রাখেন তাহলে আপনি পরে তো মিস করবেন যে আরে এটা তো ধরা হয়নি, এখন কি হবে। তো সেই হিসেবে জিনিসগুলো ধরা হয় এবং ধরা হয়েছে। মোটামুটি যা যা ধরা হয়েছে আমরা আপাতত মনে হচ্ছে যে এগুলি দরকার, এক ধরনের স্যাটিসফ্যাক্টরি একটা পজিশন। তো এগুলি দরকার হলে কি করব, আমরা এগুলিকে ব্যবস্থা করব। আপা মালা এতক্ষণ ধরে যেটা বলছিলেন যে এই যে ব্যবস্থাপনার অংশটা, এইটাই হচ্ছে সমস্যা। এটাকে যদি আমি আরেকটু করে বলি, অর্থমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন যে অর্থনীতির অবস্থা খুবই খারাপ, এটা আরও 3rd, 4th ইয়ারে গিয়ে হয়তো একটা নর্মাল ইয়ের মধ্যে আসবে, বা উনি যেটা বলেছেন যে মানে 3R এখনও এটাকে রিভাইভ করতে হবে, রিকনস্ট্রাক্ট হচ্ছে 3rd পার্ট, তার আগে রেস্টোর করতে হবে। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা এক ধরনের আইসিইউতে একটা রোগী আপনি রেখেছেন আছে, তাকে আপনি নিয়ে স্বপ্ন দেখছেন যে এক সময় আপনি ঘুরতে যাবেন, সে ইনকাম করবে, মিউজিক শুনবে, কাজ করবে, খাবে, আদর করবে, ইত্যাদি ইত্যাদি। মানে একদম স্বাভাবিক একটা সিনারিও আপনি দেখতে চান। এবং রোগী এই মুহূর্তে আছে কিন্তু আইসিইউতে, যার অক্সিজেন সংকট। আপনার হয়তো মনে আছে অক্সিজেন সংকটের সময় যখন কোভিড হলো, তখন ওই যে রসের একটা ইনজেকশন আনা হতো, খুব দাম বেড়ে গেল। এবং সেটা যেহেতু আমরা প্রডিউস করি না, যেহেতু অ্যাভেলেবেল না, অন্য সময় আমরা নামও জানতাম না, হয়তো খুব কম ইয়ের সাথে পরিচিত ছিল, দেখেছেন কিভাবে সেটা ম্যানেজিং বা ইয়ের বিষয়। তো আমাদের বিষয়গুলো অনেকটা ওরকম। ওই ব্যবস্থাপনাটা সঠিকভাবে করে এই রোগীটাকে
স্বাভাবিক জায়গায় এনে তারপরে নিয়ে যাওয়া। তো এইটা হয়তো একটু বেশি আপনার মেটাফোর বা মনে হবে, বাট বাস্তবতাটা হচ্ছে আপনি 51% বোধহয় ওই সংশোধিত বাজেটটাকে ধরলে হয় আর কি। এমনি উনি যেটা বলেছেন সেটা 23% হচ্ছে ইয়ার টু ইয়ার হিসাব, মানে গত বছরে যা হিসাব করা হয়েছিল এবছরে যা হিসাব করা হচ্ছে। সো কিছু তো বাড়েই, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনি যা দেই তারা হয়তো একটু বেশি দেই, এইভাবে কিছু বাড়ে। গভর্নমেন্ট দুই একটা খাত নতুন সিলেক্ট করে, কিছু নতুন করদাতা যুক্ত হন, এইভাবে কিছু বাড়ে। তো কস্টিংয়ের ক্ষেত্রেও সেম, আপনি এখন হিসেবে রাখছেন না কিন্তু কস্টিংয়ে আসবে এরকম অনেক খাত তৈরি হয়ে যায়, ওখানে গিয়ে আপনি কিন্তু বড় রকমের হিমশিম খান। আর ইয়ের কথা আপনি যেটা বললেন, টাকা জোগাড়ের কথা বা ঘাটতির কথা, সেইটা বড় সমস্যা হচ্ছে একটা তো রেভিনিউ থেকে একটা শর্টফল থাকেই, আরেকটা হচ্ছে বিদেশ থেকে ফরেন এইড বলেন কিংবা বাজেট সাপোর্ট বলেন, যেটা ধরা হয়েছে সেটা মোটামুটি বড় অঙ্ক। এখন আবার সেটা ধরা হয়েছে আপনার ফরেন বাজেট সাপোর্ট, নট প্রজেক্ট সাপোর্ট। বাজেট সাপোর্ট আর প্রজেক্ট সাপোর্টের মধ্যে পার্থক্য হিসেবে আপনি বুঝেন যে একটা আমি প্রকল্প করব, আমি এই কাজটা করব, এই কাজটার জন্য আমার এত টাকা লাগবে, তুমি এত টাকা দিবে, আমি এত টাকা দিবে, এই হচ্ছে প্রজেক্ট সাপোর্ট, যেখানে দাতারা বা আমাদের যারা লেন্ডার যারা লোন দেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু বাজেট সাপোর্ট দিতে বললে গত কয়েক দশক ধরে তারা সেখানে অতটা আগ্রহ দেখায় না। তারা বলে যে তো এই টাকার ব্যবস্থাপনা তোমরা করবা, আমার প্রয়োজনে আমি শিক্ষা দিব, আমার প্রয়োজনে আমি স্বাস্থ্য দিব, আমার প্রয়োজনে আমি অমুক জায়গায় দিব। একটু ফ্লেক্সিবিলিটি গভর্নমেন্ট চায়, আবার যিনি দিতে চান উনি আবার সেটা চান না। এই একটা টানাপোড়েন এখানে আছে। এই টানাপোড়েন যদি আপনি মেনটেন করতে না পারেন তখন আপনি গিয়ে পড়বেন হচ্ছে দেশীয় ব্যাংকের উপরে বা ব্যাংক লোনের উপরে। আবার ব্যাংক ব্যবস্থার অবস্থা কি আপনি মানে এখনো অনেক ব্যাংকই আছে, যেটা 5টা ব্যাংকের কথা তো ব্যাপক আলোচিত হচ্ছে, আর 2-4টা আলোচিত হচ্ছে না। তারা নিজেদের গ্রাহকদেরই, যারা টাকা রেখেছেন তাদের টাকারই হিসাব দিতে পারছেন না। আমার এক বন্ধু বলছিল যে তাদের বেশি টাকা না, 6-7 লাখ টাকা, এটার জন্যে তারা মানে 20,000 টাকাও তুলতে পারছে না, মাসেও না, এবং এক সময়ের নাম করা ব্যাংক। তো এই হচ্ছে তাদের অবস্থা, মানে একটা ব্যাংকের অবস্থা বা 2টা ব্যাংকের অবস্থা বা 3টা ব্যাংক, মোটা দাগে সবার অবস্থা তো ভালো না। সো এই ইম্প্যাক্টটাও আপনার আছে। সর্বোপরি এইটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। এখন আশাবাদী হওয়া ছাড়া যেহেতু আমাদের উপায় নাই, মানে আপনি কি করবেন, আপনি মানে অর্থমন্ত্রী হলে, আপনি সংসারের অভিভাবক হলে কি হয় যে উনি মন খারাপ হলেও সন্তানদেরকে বলতে পারে না যে আমার মন খারাপ বা তোমরা এগুলি চাইও না, তোমরা এগুলো, ওনারা হয়তো একটু টাইট করে বা কোনো না কোনোভাবে একটু কম্পারেটিভলি রেশনাল বা প্রাইসে একটা ম্যানেজ করে দেওয়া যায় কিনা সেগুলি চেষ্টা করে। এখন হয়তো সেরকমই চেষ্টা হবে। আমরা তারপরে আশাবাদী থাকতে চাই, যদি সুশাসনের কিছুটাও উন্নতি হয়, শাসন ব্যবস্থার, বিশেষ করে এনবিআর এর যেসব বদনাম আছে বা আমলাতন্ত্রের যেসব বদনাম আছে সেগুলি যদি একটা লেভেলও উপরের দিকে যায় তাহলে হয়তো অনেকটুকুই কাভার হবে। দর্শক, আমরা ঘুরে দাঁড়ানোর বাজেট নিয়ে কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন ইকোনমিক্স রিপোর্টার ফ্রম ইআরএফ এর সম্মানিত প্রেসিডেন্ট ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা, যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদুল ইসলাম। আমরা আশাবাদীর কথাই শুনছিলাম যে পরিবারের সংসারের যিনি কর্তা তিনি কিন্তু সন্তানদের নিরাশ করতে পারেন না। নিশ্চয়ই টানা 15-র মধ্যে দিয়ে কিন্তু সরকার তার বাজেট ঘোষণা করেছে। দেখা যাক এই বাজেটের ভবিষ্যৎ কি, এবং সে ভবিষ্যৎ নিয়ে আমরা আবার বিরতির পরে আলোচনায় আসবো। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে এটা প্রথম বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। ঘুরে দাঁড়ানোর বাজেট নিয়ে কথা বলছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সম্মানিত প্রেসিডেন্ট, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদুল ইসলাম। আমরা বাজেট আলোচনা করতে গিয়ে আমরা বাজেট পরবর্তী একটা সংবাদ সম্মেলন হয়, এটি আমরা সবসময় দেখি অর্থমন্ত্রীর নেতৃত্বে হয়, এবং তিনি সেই সংবাদ সম্মেলনে যেটি বলেছেন সেটি বলেই আমি আপনার কাছে আলোচনা যাব। মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন 2026-27 অর্থ বছরের বাজেটকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে তিনি অঙ্কিত করেছেন। তিনি নতুন বছরের জন্য মূল্যস্ফীতির হার 7.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% করার লক্ষ্যের কথা তিনি বলেছেন। এই লক্ষ্যের জন্য 10টি অগ্রাধিকারের কথা বলেছেন। দুই একটি কথা বলি। সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, 10টার কথা বলেছেন। এখন যেটি হচ্ছে নতুন বছরের মূল্যস্ফীতির হার যে বিষয়টি, খানিক আগে আপনি যেটা বললেন যে দীর্ঘকাল ধরে কিন্তু বাংলাদেশের মতো অন্য কোনো
মধ্যে সেভাবে মূল্যস্ফীতির একটা প্রভাব থাকে না। তো সেই অর্থে কিন্তু আমরা বাংলাদেশের যে মূল্যস্ফীতির চাপ, যে আপনি বলছিলেন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়েছে, নিম্নবিত্তরা একেবারে দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, মূল্যস্ফীতির চাপ সামলানো এবং প্রবৃদ্ধির যে 6.5% কথা বলা হয়েছে এবং মাননীয় অর্থমন্ত্রী 10টি অগ্রাধিকারের কথা বলেছেন, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আসলে এই কিছু রিফর্ম ইনিশিয়েটিভে বর্তমান যে সরকার, বিএনপি সমর্থিত সরকার, তাদের কিন্তু কিছু সুনাম আছে। আপনি জানেন 1991 সালে ভ্যাট আইনটা ইন্ট্রোডিউস করা হয়েছিল বাংলাদেশে। সেই তখন কিন্তু প্রচুর আন্দোলন হয়েছিল, ব্যবসায়ীরা বলেছিল যে এই আইনের ফলে আমাদের ব্যবসা ডুবে যাবে, এনবিআর সেগুনবাগিচার এনবিআর ঘেরাও পর্যন্ত হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছে ব্যবসা তালা মেরে চাবি জমা দেওয়ার তালা মেরে চাবি দেওয়ার মতো কর্মসূচি হয়েছে, কিন্তু সাইফুর রহমান সাহেব বলেছেন আমি সেই ভ্যাট আইন এটা আমি বলবৎ রাখবো, আমি পিছনে হাঁটবো না। সেই ভ্যাট থেকে এখন আপনার 2 লাখ 2.5 কোটি টাকা সরকারের আয় হয়। তো সেই ধরনের যে বোল্ড রিফর্ম ইনিশিয়েটিভ, সেটা কিন্তু এই বিএনপি সমর্থিত সরকার করে দেখিয়েছে। তো আমরা আশাবাদী হতে চাই যে যেই পদক্ষেপগুলোর কথা চিন্তা করেছে সেগুলো ইমপ্লিমেন্টেশনেও তারা সেই সদিচ্ছাটা থাকবে এবং সেই পদক্ষেপগুলো তারা নেবেন। তবে আপনি যেটা বলছিলেন যে আসলে এই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, ইমপ্লিমেন্টের জন্য প্রথমেই আমি বলেছি সদিচ্ছা, আর তহিদ সাহেব বলেছেন যে গুড গভর্নেন্স, এই দুটো খুবই দরকার। আপনি জানেন যে আমাদের প্রচুর সেক্টরগুলো এখনও ম্যানুয়াল সিস্টেমে চলছে, আমরা কোনোভাবেই অটোমেটেড ট্র্যাক করতে পারছি না। ম্যানুয়াল সিস্টেমটা কারা জিইয়ে রাখে তাদেরকে খুঁজে বের করাটা প্রয়োজন, যে এটা সরকারের ভেতর থেকে আমলাতন্ত্র কি ম্যানুয়াল ব্যবস্থাটা জিইয়ে রাখছে যে তাদের পার্সোনাল বেনিফিটের জন্য, নাকি ব্যবসায়ীদের সাথে একসাথে মিলে নেক্সাস করে তারা এই জিনিসটা করছে। সবাই কিন্তু খারাপ না, কিন্তু যেই সেক্টরটা খারাপ কিংবা যেই সেক্টরটা এই যে রিফর্মগুলো করতে দিচ্ছে না কিংবা ভালো পদক্ষেপ, এই যে 10টা পদক্ষেপের কথা বলেন, যারা বাধা তৈরি করছে তাদেরকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি। আমরা মিডিয়া থেকে লেখালেখি করি, আমরা কিছু সেক্টরে অনেক বড় বড় জিনিস ইনভেস্টিগেট করে তুলে ধরি। সেই জিনিসগুলো যদি সঠিক পদক্ষেপও সরকার নেয়, আমি বলবো যে ওয়াচডগ কিংবা হুইসেল ব্লোয়ার হিসেবে মিডিয়াকেও তারা ধরে নিতে পারে। এবং আমি তো প্রশংসা করতে চাই যে বর্তমান সরকারের অর্থমন্ত্রী, ওনাদেরকে আমরা যখনই ডেকেছি, আমরা কথা বলতে চেয়েছি, ওনারা কিন্তু এসেছেন আমাদের কাছে। বাজেটের আগেও খুব ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা অর্থনীতি রিপোর্টাররা ওনাদের কাছে কিছু জানতে চেয়েছিলাম, কিন্তু ওনারা কিন্তু এসেছেন। তো এই যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার যে ইচ্ছাটা, এটা যদি বলবৎ থাকে, এই ভবিষ্যতেও থাকে, তাহলে অবশ্যই এই 10টা যে প্রায়োরিটি, এটা ইমপ্লিমেন্ট করা ইজিয়ার। এবং এটা আমাদের অর্থনীতির জন্য আসলে এছাড়া আর কোনো উপায় নেই। আমাদেরকে কোনোভাবে এখানে ফেল করা যাবে না। ফেল করলে আমাদের অর্থনীতি, যে বলছিলেন যে আইসিইউতে আছে, আইসিইউর তো আর এরপরে তো হচ্ছে মরে যাবে, সেই কোলাপসটা কিন্তু আমাদের আর করতে দেয়া যাবে না। যেমন করেই হোক এটাকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখতে হলে আপনাকে সবার আগে, আবারও বলছি, গুড গভর্নেন্স এবং অটোমেশনের দিকে খেয়াল রাখতে হবে। গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হবে এইসব সেক্টরে, প্রায়োরিটি সেক্টরে। আপনি দেখছেন এবার বাজেটে বেশ ভালো কিছু জিনিস এসছে, যে আইসিটি সেক্টরকে বড় একটা সুবিধা দিয়েছে তারা, যে এই ইকুইপমেন্ট এবং ডিজিটাইজেশনের যে পদক্ষেপ, এগুলো সবার হাতে হাতে পৌঁছে যাক, একটু লো কস্ট, এবং লোকাল ম্যানুফ্যাকচারিংকেও কিন্তু এই ধরনের আইসিটি প্রোডাক্টগুলোতে তারা ফ্যাসিলিটেট করেছে। তার মানে এই দামগুলো কমবে, দাম কমলে সরকারের যেমন প্রকিউরমেন্টটা সরকার করতে পারবে, আপনারা আমার হাতেও কিন্তু সেই টেকনোলজিটা চলে আসবে। এবং সেই টেকনোলজি অ্যাডাপশন যখন হবে, আপনি যখন একটা কম্পিউটার, একটা ল্যাপটপ কিংবা একটা ডিজিটাল ডিভাইস নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, কাজ করতে পারবেন, অটোমেটিক্যালি কিন্তু আমরা সেই ফর্মাল ইকোনমিতে চলে যাব। আমাদের এখনও 85% হচ্ছে ইনফর্মাল ইকোনমি। আপনি জানেনই না কোথায় কি ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ, কতটুকু আপনি ছাড় দিয়েছেন, সেই ছাড়ের ফলে আসলে কারা কারা বেনিফিটেড হচ্ছে। ইনফর্মাল ইকোনমি বলা হয় যে হ্যাঁ, এই ইনফর্মাল ইকোনমিকে বেস করে অনেক খেটে খাওয়া মানুষ টিকে আছে। এটাও তো ঠিক যে এই ইনফর্মাল ইকোনমিকে বেস করে সেই খেটে খাওয়ার মানুষের অধিকার কিংবা তার যে সোশ্যাল সেফটি নেটের সুবিধা পাওয়ার অধিকার, সেটা থেকেও সে বঞ্চিত হচ্ছে। সুতরাং কোনোভাবেই আসলে আমরা এই অনানুষ্ঠানিক অর্থনীতি যেটাকে বলি, সেটাকে জিয়ে রাখতে পারবো না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের এমএফএস এর মাধ্যমে তারা 75% তাদের সাকসেস, আমরা কিন্তু করতে পারছি না। আমাদের এমএফএস এর ওরকম বিস্তার ঘটছে না।
এই জিনিসগুলো আসলে আমাদের তুলে ধরতে হবে। জি, মিস্টার তৌহিদ, আমরা শুনছিলাম এবং এখানে গুড গভর্নেন্সের কথা একটা খুব গুরুত্ব সহকারে আসছে এবং আমাদের দেশে বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ কিন্তু একটা বড় দুর্নীতি। নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই আমরা দেখেছি এবং বুঝতেও পারছি, সেটি হচ্ছে যে বিগত শাসনামলে কীভাবে আমাদের রক্তক্ষরণ হয়েছে। আমরা অতি মূল্যায়িত প্রজেক্টগুলির কথা ধরি, আমরা একই সাথে যে আর্থিক খাতে যে কলঙ্ক কেলেঙ্কারিগুলি, সেই কেলেঙ্কারিগুলি আমরা যদি ধরি কীভাবে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসের মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে গিয়েছে, একেবারে লিগেল প্রসেসের মতো মনে হয়েছে কীভাবে ওভার ইনভয়েসিং করে বাংলাদেশ থেকে সে অর্থ নিয়ে গিয়েছে। সে অবস্থায় 10টি অগ্রাধিকারের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এবং সদিচ্ছা থাকবার কথা বলেছেন। এখন এই বাজেট বাস্তবায়নটা কিন্তু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। আপনি খানিক আগে একটু যুক্ত করছিলেন যে সাইফুর রহমান, বাংলাদেশের অর্থনীতিতে যতদিন বাজেট থাকবে সাইফুর রহমানের কথা কিন্তু সবসময় সবাই স্মরণ করবে। তিনি যেভাবে যে ভ্যাট ইন্ট্রোডিউসের কথা বলেছিলেন, সে ভ্যাট ইন্ট্রোডিউস করে কিন্তু তিনি দেখিয়েছেন। তো সে অবস্থা অনেক সময় জনপ্রিয় সরকারকে অনেক সময় অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। তো যদি এই সরকার এই বাজেট আহরণ করতে গিয়ে, রাজস্ব বাড়াতে গিয়ে কোথাও কোনো রকমভাবে কঠিন সিদ্ধান্ত নেয়, সেই জায়গার মধ্যে সরকার কোনো চ্যালেঞ্জে পড়বে কিনা? না, সরকার আসলে সেই পথে অনেকটা হাঁটেনি। মানে ট্যাক্সের যে স্ট্রাকচার, মানে আয় করে সরাসরি করে সেরকমভাবে বড় রকমের করেনি, ছোট্ট একটু আছে। সেটা ওই যে সেটাকে আমি খুব বড় বলবো না, আছে একটা আছে, খুব অ্যাগ্রেসিভ ভাবে করেনি যে না আপনার 5% যেখানে ছিল সেখানে আপনাকে 20% করে দেওয়া হলো বা 10% করে দেওয়া, এত ইয়েতে যায়নি। আছে সামান্য হয়তো কিছু বাড়বে, এটা খুব বড় মাপের অংশ না। এখন অন্য জায়গাগুলোতে যে খরচের জায়গা আছে সেটাকে সঠিকভাবে খরচ করা, টাকা খরচ করা যে একটা আর্ট, সেই জায়গায় আমরা বরাবরই ফেল করে এসেছি আর কি। ধরেন আপনার প্রজেক্ট আছে তরুণ উদ্যোক্তাদের জন্য, সম্ভবত 225 কোটি টাকার একটা প্রজেক্ট আছে। এখন এই তরুণ উদ্যোক্তা আপনাকে বাছাই করতে হবে এবং এই তরুণ উদ্যোক্তাদেরকে আসলে সাকসেসফুল করার জন্য যে ধরনের যাওয়া ওখান পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন কোনো কারণে যদি আপনি আপনার ভাতিজাকে সিলেক্ট করেন, আপনার ভাগ্নেকে সিলেক্ট করেন, যারা আসলেই যাবে না, মানে উদ্যোক্তা হওয়ার জন্য যে আসলে না, তো তখন দেখা যাবে যে এটা আসলে মার খাবে। রাজনৈতিক বিবেচনা কিংবা ঘুষ দুর্নীতি সবকিছু যে রাজনৈতিক বিবেচনা সেটা কিন্তু এরকমও না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এইটাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। নেতা যখন এরকম দিয়েছেন যে কাজটা তো করেন আমলাতন্ত্র মাধ্যমেই হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো, বেশিরভাগ ক্ষেত্রে কি সব ক্ষেত্রেই ইমপ্লিমেন্টেশন করছেন কে? ইউপি মেম্বার, চেয়ারম্যান, ওনারা কতটুকু কাজ করছেন? কাজ তো বেশিরভাগই ইউএনও যিনি আছেন কিংবা যারা আছেন তাদের মাধ্যমে বেশি কাজটা হচ্ছে। সো উনিও যদি এই কাজটার সাথে গভর্নমেন্টের পারতো, ওইভাবেই কাজটা করেন। এখন ওইভাবে কাজটা না করতে গেলে যেই বিষয়টা আসে সেটা হচ্ছে লোভ বলেন, ব্যক্তিক দুর্নীতি বলেন। এখন এভাবেও আপনি বলতে পারবেন না যে বাংলাদেশের সব আমলা দুর্নীতিগ্রস্ত বা অমুক সমুক, তাও তো না, কিন্তু হচ্ছে তো, মানে মিসইউজ তো আমরা দেখতেই পাচ্ছি, বা এটা আমাদের এক ধরনের বিশ্বাস জন্মে গেছে সরকারি টাকা মানে সেটা মিসইউজ হয়। এই বিশ্বাসটা একদিনে বেরিয়ে আসবে না, ভাঙবে না। আমাদের অর্থমন্ত্রী গতকালকেই বলেছেন যে তার আশা তাদের পে স্কেল যদি স্টার্ট করা হয়, ধাপে ধাপে স্টার্ট করা, তাহলে হয়তো কারাপশন কমে আসবে। কারণ উনি মনে করেন যে আসলে কি তাই, ফাইন্যান্সটাও একটা ইস্যু। এইটা আগের গভর্নমেন্টও বলেছে, কিন্তু আমরা দেখেছি আসলে সেরকম কোনো চোখে পড়ার মতো বা দৃশ্যমান যে পরিবর্তন সেটা হয়নি। মানে একজন সাধারণ মানুষ সেবা পেতে সরকারি অফিসে গিয়ে যেদিন খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, সাহস নিয়ে যাবে বা খুশি মনে যাবে যে আমার তো এই কাজটা দরকার, ওখানে যাই আমি। এখন ওখানে যাওয়ার কথা যখনই আমাদের মনে আসে তখনই আমাদের একটা ভয় মনের মধ্যে জায়গা বসে যে ওখানে যাব, ওখানে গেলে তো আমাকে 14 রকমের কথা বলবে, একবার বলবে এটা করো, একবার বলবে এটা করো, এইটা নাই কেন, আপনি তো ওই সময় সেই করেছিলেন, আপনার 14 সালে অমুকটা ছিল না, এখন আপনাকে এটা দেয়া যাবে না। এই ধরনের নানা হয়রানি বলি কিংবা সহযোগিতা না করার কথা বলি। তো এটা আসলে আমাদের বিশ্বাসের মধ্যে ঢুকে গেছে যে আমরা ওখানে গেলে ওই হেল্পটা পাই না। সো এই বিশ্বাসটাকে পুনরুজ্জীবিত করার কথা, যেখান থেকে আসছিলাম, এইভাবে রাখা হয়েছে 225 কোটি টাকা। আবার 2000 কোটি টাকার একটা প্রজেক্ট আছে ইয়েদের জন্য, তরুণদের জন্য বা এসএমইর জন্য, সরি। তো এসএমই খাতে আপনার ওই ইনভেস্টমেন্টটা করতে হবে। ওই ইনভেস্টমেন্টটা যে সঠিকভাবে হবে, দেন আপনার কর্মসংস্থান হবে, যেটা আপনি আশা করছেন বাজেটের মাধ্যমে।
আবার একইভাবে আপনি বিনিয়োগের আশা করছেন অন্য ক্ষেত্র সরকারি পাশাপাশি বেসরকারি বিনিয়োগও আসবে। এখন সব কিছুর সাথে আপনার সিস্টেম জড়িত। সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি যে আপনার আমলাতন্ত্র বলেন কিংবা এই আমাদের সুশাসন বলেন, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। যিনি বিজনেস করেন তিনি জানেন যে কি হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যেতে হয় কিংবা বাধার মধ্য দিয়ে যেতে হয়। সেজন্য আবার বলা হয়েছে যে উদ্যোক্তাদের জন্য কি নাম দিয়েছে এটা, ওয়ান স্টপ একটা সার্ভিসের কথা বলা হয়েছে, যে এত এত ঝামেলায় আপনাকে যেতে হবে না। তো তার মানে উদ্দেশ্য সঠিক, বা এভাবেও বলা যায় চিহ্নিত, প্রবলেমটা চিহ্নিত, সেই কারণেই এই কথা এখানে আমরা আসলাম। এখন এইটা যে সঠিকভাবে পরিপালন হবে সেই নিশ্চয়তা দেওয়া হচ্ছে ইস্যু, এবং সেই নিশ্চয়তা দিতে গিয়ে যদি কোনো হার্ড ডিসিশনে যেতে হয়, আপনি যেটা কথা বলছিলেন যে যদি কেউ এতে বাধা হয়ে দাঁড়ায়, গভর্নমেন্ট যদি সেক্ষেত্রে তার বিরুদ্ধে খুব কঠোর কোনো নিয়ে দেখায় যে এই কাজে বাধা দেওয়ার জন্য আমাদের সৎ উদ্দেশ্য বিঘ্নিত করার ইনি ভূমিকা রাখছেন, সো ওনার বিরুদ্ধে এই পানিশমেন্ট দেওয়া হলো, দেন অন্যরা যদি সেটাকে এক্সাম্পল হিসেবে নেন, তারপরে হয়তো ভালো দিক আশা করতে পারি। যে একটা ছোট্ট করে আসি, তারপর বিরতিতে যাব। এই যে এত আলোচনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে করের বোঝা যেটা চাপানো হচ্ছে না, বলা হচ্ছে যে ফ্লেক্সিবল রাখা হয়েছে। আমরা দেখেছি 60টা ডাল চাল অনেক কিছুর উপরে যেটা ছাড় সেখানে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ঋণ নির্ভরতা বাড়বে কিনা? সরকার যদি রাজস্ব না আদায় যেটা করতে যাচ্ছে সেটা যদি না পারে, অবশ্যই ঋণ নির্ভরতা বাড়বে। এবং ঋণ নিয়ে তো আসলে ডেট বার্ডেন যেটাকে বলি, আমরা তো অলরেডি ঋণের জালে কিন্তু আটকে গেছে। আপনি জানেন যে $117 বিলিয়ন আমাদের, রাইট, অপারেটিং এক্সপেন্ডিচারের পরপরই আমাদের ঋণের সুদ, ঋণ করে ঋণের সুদ আমরা দিচ্ছি। এবং ঋণের নির্ভরতা বেড়ে গেলে, যদি আমরা এক্সটার্নাল সোর্স থেকে যে ঋণগুলো বলছিলেন যে বাজেট সাপোর্ট, সেটার সাথে কিন্তু অনেক শর্তের বেড়াজাল চলে আসে। আপনি জানেন যে কিছুদিন আগে IMF এর সাথে আমাদের একটা ঋণের চ্যাপ্টার বন্ধ হয়ে আবার নতুন একটা চ্যাপ্টারের নেগোসিয়েশন শুরু হয়েছে। তো এক্ষেত্রে যে শর্তের বেড়াজালগুলো আসে, সেটা অনেক সময় আমাদের ইকোনমির যে প্রেক্ষাপট সেটার সাথে আসলে যায় না, সেটা আসলে বাস্তবায়ন করাটা কঠিন। তো সেক্ষেত্রে আসলে সরকারের একটা দ্বিমুখী চাপ হয়, একদিকে সরকারের টাকা লাগবে, আরেকদিকে সরকার হচ্ছে যে শর্তগুলো সেগুলো পরিপালন করতে পারছে না। তো এই ক্ষেত্রে আসলে একটা অনিশ্চয়তা থেকে যায় কি, আবার ওই যেটা বললাম যে সরকারের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা কাট করতে হয়। তবে একটা জিনিস আমি একটু বলি আপনাকে, যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে আমাদের যে টাকাটা বরাদ্দ হয়, সেই টাকাটা আসলে খরচ করার কিন্তু সক্ষমতাটাও নাই আমাদের, হয়নি। আমরা যে এত করে বলে আসছি যে আমাদের স্বাস্থ্য খাতে অনেক বিনিয়োগ লাগবে, অনেক বিনিয়োগ লাগবে, আপনি দেখেন এই অর্থ বছরও স্বাস্থ্য খাতে বিনিয়োগের যে অর্থ বরাদ্দ, সেটা টাকাটা ফেরত গেছে, শিক্ষা খাতে ফেরত গেছে, রাজস্ব খাতে টাকা ফেরত গেছে, খরচ করতে পারে না। আইদার সেই অ্যালোকেশনটা প্রপারলি ঠিক জায়গা মতো হয় না, কিংবা খরচ করার সক্ষমতা নাই, দুটোই আছে। আপনি যদি যারা খরচ করতে পারছে না তাদের সাথে যদি কথা বলেন, তাদের পেইনটা বুঝতে পারবেন যে তাদের আসলে দরকার হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কিংবা স্কিল ডেভেলপমেন্টে, হ্যাঁ, কিন্তু তাদের হয়তো দেখা যাচ্ছে এমন একটা ইনফ্রাস্ট্রাকচার কিংবা বিল্ডিং তৈরি করার জন্য টাকাটা বরাদ্দ দিয়েছে যেটা তাদের এবছর খরচ করার মতো সক্ষমতা নাই। তো সেক্ষেত্রে হয়তো সরকারের এই জিনিসটা একটা পুল কিংবা একটা স্কিল্ড পুল তৈরি করে, হ্যাঁ, প্যানেল তৈরি করে যদি নির্ধারণ করা হয় যে কোন জায়গায় কত টাকা কিভাবে বরাদ্দ দিলে, এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো দেখা যে এই বরাদ্দটা কেন কাজ করে নাই, কিভাবে কাজ করে নাই। আপনি জানেন যে প্ল্যানিং থেকে শুরু করে অন্যান্য মিনিস্ট্রিগুলো এই জিনিসগুলো করে, কিন্তু এটা আরেকটু আমার মনে হয় বেগবান করাটা প্রয়োজন। আর একটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করি, এই সঞ্চয়পত্র নিয়ে কিন্তু মানুষদের কনফিউশন হচ্ছে, এটা কি আসলে সুরক্ষা দিচ্ছে কিনা? যারা সঞ্চয়পত্র আসলে মধ্যবিত্তদের জন্যই তো সঞ্চয়পত্র, উচ্চবিত্তরা তো সঞ্চয়পত্র নিয়ে মাথাও ঘামায় না, সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা 2-3 রকম তথ্য নানা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। জি, এটা ঠিক। এবং সঞ্চয়পত্র নিয়ে সবচেয়ে বেশি ইমোশনাল থাকেন প্রবীণরা। বাজেটের দিন আমাকে একজন প্রবীণ, আমার আম্মাই, আমি বলে দিচ্ছি, তিনি আমাকে বলেছেন যে অর্থমন্ত্রীকে তুমি প্রশ্নটা করবে যে সঞ্চয়পত্রে কেন তিনি কর বাড়ালেন। আসলে সঞ্চয়পত্রে কিন্তু কর হার বাড়েনি ভাই, সঞ্চয়পত্রে যেটা হয়েছে কর আদায়ের যে পদ্ধতিটা সেটা পরিবর্তন করা হয়েছে। সেখানে খুব ছোট আয় কিংবা অল্প আয়ের যারা মানুষ, যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে এবং শুধু সঞ্চয়পত্র থেকেই তাদের ইনকাম, মানে ওই ইনকামটার ছাড়া তার আর কোনো আয় নেই, সেক্ষেত্রে তারা কিন্তু
একটা বেনিফিট পাবে যে কালেকশনের যে পদ্ধতিটা পরিবর্তনের। কিন্তু মিডল ইনকাম, ধরেন আমার চাকুরির আয় আছে, আবার আমার সঞ্চয়পত্র থেকেও আয় আছে, সেক্ষেত্রে হয়তো আমাকে করভার 30% পর্যন্ত চলে যেতে পারে। কারণ হচ্ছে এখন সঞ্চয়পত্রের করভার হচ্ছে কর হার হচ্ছে 10%, যেটা 2019 সালে করা হয়েছিল। 2019 সালের আগে 5% ছিল সঞ্চয়পত্রের সুদের উপরে ট্যাক্স। এটা 10% তখন করা হয়েছে, এখনও সেই 10%ই আছে। কিন্তু আদায়ের পদ্ধতিটা ছিল এতদিন আপনি 10% দিয়েই কিন্তু সঞ্চয়পত্র থেকে যে ইনকাম সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যেতেন। কর অফিসাররা আর জিজ্ঞেস করতো না যে এই যে সঞ্চয়পত্র থেকে তুমি 1 লাখ টাকা পেয়েছো, তাহলে এই 1 লাখ টাকার উপরে তোমার টোটাল আয়ের সাথে যোগ হয়ে তোমার এই হারে ট্যাক্স হবে। ওই 10%ই ফাইনাল ছিল, আমরা যেটাকে বলি ফাইনাল সেটেলমেন্ট। কিন্তু এবছর থেকে যেটা হবে যে সঞ্চয়পত্র থেকে যদি আপনি 1 লাখ টাকা আয় করেন, সেই আয়টা আপনার টোটাল আয়ের সাথে যোগ হবে। যোগ হয়ে আপনি যেই ট্যাক্স ব্র্যাকেটে পড়েন 20%, 30%, সেই হারে আপনাকে করটা দিতে হবে। তার মানে যিনি শুধুমাত্র সঞ্চয়পত্র আছে তিনি ওই ট্যাক্স ব্র্যাকেটে পড়বেন না, তিনি হয়তো আগের ফরম্যাটে থাকবেন, তিনি রিফান্ড পাবেন। কিন্তু যিনি ওই ট্যাক্স ব্র্যাকেটে পড়ে যাবেন তার মূল আয়ের সাথে যুক্ত হয়তো 20% হোক, 25% এবং 30% পর্যন্ত সঞ্চয়পত্র থেকে ট্যাক্স দেওয়া। তো এখানে কি একটু বুদ্ধিমত্তার কিছু আছে কিনা মনে হয় কিনা, যে বেশ ভালো বুদ্ধিমত্তার বিষয়গুলো আছে। সঞ্চয়পত্রে 3টা চেঞ্জ হয়েছে, আমি আপনাকে বলি। একটা চেঞ্জ তো এটা হয়েছে যে এতদিন 10% কম হারে ট্যাক্স দিয়ে সঞ্চয়পত্র থেকে, মানে আয়ের উপরে এটাই ফাইনাল ছিল, এই আয়ের উপরে আর কোনো ট্যাক্স দিতে হতো না। আরেকটা যেটা করেছে, ইনভেস্টমেন্ট রিবেট বলে একটা জিনিস আছে সঞ্চয়পত্রে, যে আপনি যদি সঞ্চয়পত্র কেনেন আপনি একটা কর ছাড় পাবেন একদম টোটাল ইনকামের সাথে। সেই ইনভেস্টমেন্ট রিবেটও এবার 10% থেকে কমিয়ে 7.5% করে দিয়েছে। মানে এটা একটা সুবিধা কার্ড। এবং আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে আপনি যদি মেয়াদের আগেই সঞ্চয়পত্র যদি ভাঙিয়ে ফেলেন, তাহলে আপনি যে কর ইনভেস্টমেন্ট রিবেটটা পেতেন কিংবা যে একটা করের সুবিধা পেতেন, সেই সুবিধাটা আপনি পাবেন না। এই 3টা পরিবর্তন হয়েছে। কিন্তু বাকি 2টো পরিবর্তন আমি আসলে ভুল দেখি না, কারণ সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ করে এবং সরকারের টার্গেটই হচ্ছে সঞ্চয়পত্র আপনি যখন কিনবেন তখন একটা লম্বা সময়ের জন্য সেটা ইনভেস্ট করে রাখবেন কিংবা রেখে দিবেন। আপনি যখন ইউজুয়ালি দেখবেন আপনি মে জুন মাসের দিকে একটা টেন্ডেন্সি দেখা যায় যে সঞ্চয়পত্র কেনার, কারণ এই ইনভেস্টমেন্ট রিবেটটা আপনি যদি সঞ্চয়পত্র কেনেন তাহলে একটা কর ছাড়ের একটা সুবিধা, কিনে আবার আপনার জুলাই আগস্ট মাসে সেটা সেল করে দেয়, হ্যাঁ, যাতে এই করের চাপটা কমানো যায়। এই জিনিসটা কিন্তু সরকারের জন্য ক্ষতিকর, কারণ এত হাই ইন্টারেস্টে আপনার সঞ্চয়পত্র, এবং যে গভর্নমেন্টের টার্গেট হচ্ছে সঞ্চয়পত্র থেকে বড়োইংটা করবে, ঋণ নেবে। আপনি যদি এই বাই সেল করতে থাকেন, লম্বা সময়ের জন্য ইনভেস্ট না করেন, তাহলে তো এই গভর্নমেন্টের যে কারণে একটা হাই ইন্টারেস্ট রেট দিয়ে সঞ্চয়পত্র দিয়েছে, একটা বন্ড, একটা সিকিউরড একটা ইনভেস্টমেন্ট, সেই লক্ষ্যমাত্রাটা তো সরকারের পূরণ হবে না। দর্শক, আমরা আবারও ঘুরে দাঁড়ানোর বাজেট নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা শেষ বিরতি নিতে চাচ্ছি। আবারও জানিয়ে রাখি, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম ইআরএফের সম্মানিত সভাপতি দৌলত আক্তার মালা, রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদুল ইসলাম। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রির একটা শেষ বিরতির পর আবারও বাজেট আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আলোচনা করছিলাম ঘুরে দাঁড়ানোর বাজেট নিয়ে। আবার একটু পরিচয় করিয়ে দেই, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের প্রেসিডেন্ট ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা রয়েছেন আমাদের সাথে রয়েছেন যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদুল ইসলাম। তো আমরা আপার কাছ থেকে অনেক বিশ্লেষণে আসলাম। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা ব্যবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগের দরকার এবং কর্মসংস্থানটা খুবই বেশি জরুরি। আমরা দেখেছি বর্তমান সরকার একটা কর্মমুখী শিক্ষার কথা বলছেন। তারা বলছেন যে বৈদেশিক কর্মসংস্থানে তারা আগামী 5 বছরে অন্তত পক্ষে 1 কোটি মানুষকে তারা বিদেশে পাঠাবেন বলে তারা সেই টার্গেটটা করেছেন। এই অবস্থার প্রেক্ষাপটে আসলে কর্মসংস্থানটা তৈরি করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, আমরা 5ই আগস্টের পরবর্তী সময় দেখেছি অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। সরকার যদিও একটা 60,000 কোটি টাকার একটা প্যাকেজ নিয়ে বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। 5ই আগস্টের আগেও দেখেছি নানা কারণের জন্য ঋণ ডিশিডিউল করেছে, কিন্তু পাকা ঘুরিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি চালায়নি। সে অবস্থায় কর্মসংস্থান তৈরিতে ব্যবসা বান্ধব পরিবেশ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যমাত্রাকে কীভাবে অর্জন করা যাবে? আসলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এত কথা বলা। কারণ হচ্ছে আমরা এক সময়, আমি নিজেই, যে ব্যবসা বান্ধব কোনো কিছু বললে মনে হতো যে সরকার শুধু ব্যবসায়ীদের জন্যই করছে না,
মানে এই ধরনের একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে ছিল। এটা কিন্তু সাধারণ প্রতিক্রিয়া মানুষের। যখনই আমরা কোনো কিছু ব্যবসায়ী বান্ধব শুনি তখন আমাদের সেটা শুনতে অতটা ভালো লাগে না, কিন্তু খেয়াল করবেন আপনি, আমরা ভর্তুকি শুনতে পছন্দ করি যে সরকার অসহায়দের জন্য 1,32,000 কোটি টাকা বরাদ্দ করেছে, এটা শুনতে কিন্তু আমরা পছন্দ করি। এরা অসহায়রা পাবে, ওই যে ওই কার্ডে যাবে, ফ্যামিলি কার্ডে যাবে, বা ইত্যাদি ইত্যাদি, যারা এই কাজ করতে পারে না ভালনারেবল লোকজন পাবে। কিন্তু ব্যবসাদের জন্য করবে শুনলে আমরা একটু মানে অন্যভাবে দেখি। তো এই কথা বলার কারণ হচ্ছে ব্যবসায়ীদেরকে আসলে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, একদিকে হলো রাজস্ব পাওয়া, আরেকদিকে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। রাজস্ব পাওয়ার থেকে বড় ইস্যু হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, কারণ কর্মসংস্থান সৃষ্টি করলেই এই চাকা ঘুরবে, একজনের যেরকম কাজ হবে পাশাপাশি টোটাল ইকোনমিতে সেইটার ইম্প্যাক্ট পড়তে থাকবে, মানে টোটাল জিডিপিটা বাড়বে, মানে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে, বাট সামগ্রিকভাবে সেটাই উন্নতি। বা প্রপার্টি রিডাকশন বলি, যা কিছুই বলি, সব কিছুর সাথে এই মুহূর্তে বা এখনকার প্রেক্ষাপটে ওইটাই জড়িত। তো এখন আমরা অনেক পিছিয়ে আছি। আপনি জানেন যে আমাদের যে পরিমাণ কর্মক্ষম লোক তৈরি হচ্ছে তার থেকে অনেক বেশি কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারছি। রিসেন্ট টাইমে সেটা আরও বেড়েছে, কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো যায়নি। আমরা যেই মাত্রা দিয়ে বলি, সূচক দিয়ে জিনিসটা দেখতে পাই যে ক্যাপিটাল মেশিনারিজ আসলো কিনা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কি দাঁড়ালো, সেগুলি দেখা, বা প্রাইভেট সেক্টরে কি পরিমাণ লোন গেল, সেগুলি সবগুলি বলছে যে না, ওটা হয়নি। মানে আপনি উৎপাদনশীল কাজ করতে গেলেই তো আপনার লোক লাগবে, উৎপাদন হবে, মানুষ কাজ করবে, বেতন পাবে বা মজুরি পাবে, দেন এট এ টাইম দুইটা জিনিস হবে। তো সেটা হওয়ার জন্যেই ব্যবসায়ীদের জন্য মোটামুটি অনেকগুলি অপশন রাখা হয়েছে, যেটার কথা আসছিলাম যে এসএমই আছে, আপনি রুগ্ন এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করার জন্য 60,000 কোটি টাকার একটা ফান্ডের কথা বলা হয়েছে। তারপরে বাধা যেগুলি, ওই যে ডিরেগুলেশনের কথা বলা হচ্ছে, যে ধরনের প্রতিবন্ধকতা আছে যত তাড়াতাড়ি পারা যায় বা যতভাবে পারা যায় সেটাকে প্ল্যান করা, যে না, রাস্তাটাকে স্মুথ করো, তারা যাতে কাজটা করতে পারে। তো এখন সমস্যাটা যেখানে এসে দাঁড়িয়েছে, শুধুমাত্র যে আপনি মানে মুখে বলে জিনিসটা করতে পারবেন সেই অবস্থায় আসলে আমরা এখন নাই। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এক ধরনের আইসিইউতে আছি, কারণ যিনি অলরেডি লোকসান করে বসে আছেন তার কিন্তু যিনি জিরো লেভেলে আছেন, নতুন ইনভেস্টার, তার থেকে কনফিডেন্স কম। এটাই হওয়ার কথা, কারণ তাকে তো এই টাকাটা নিয়ে পুরনো হিসাব থেকে শুরু করে সামনের দিকে যেতে হবে। তো এইটার জন্যে আমাদের যে ধরনের কি বলবো এনভায়রনমেন্ট, টোটাল এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব জরুরি। যখন একটার সাথে একটা রিলেট করবে, দেখবে যে গভর্নমেন্ট রাস্তা করতে যায়, রাস্তা করতে গেলে ধরেন সিমেন্টের বস্তার দরকার হবে, সিমেন্টের প্রোডাকশন বাড়বে। যদি সেটা পাথর দিয়ে হয় তাহলে পাথরের কোথা থেকে আসে সেটা আসবে, আসতে গেলে ট্রাক লাগবে, মানে একটার সাথে একটা যে ইন্টারলিঙ্ক, সেই জিনিসটা হবে। এখন সেই জিনিসটাই কিন্তু ভাটা আছে। ইভেন যদি আপনার ধরেন স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে যে বরাদ্দ আছে, ওখানে অবকাঠামো আছে, সেইখানে একটা হবে। আবার অন্য দিক দিয়ে রেভিনিউ বাজেটেরও যেসব জিনিস আছে সেই চাকাগুলো সচল হলেও হয়তো কিছু হতে পারে। কারণ আপনি দেখবেন যে শিক্ষা ক্ষেত্রে অনেক টিচার অনেক দিন আগে রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু উনি ওনার পেনশনের টাকা পাচ্ছেন না। ওনার পেনশনের টাকা পেলে উনি তো এটা হয়তো ইনভেস্টমেন্টই করতেন, কিছুই না হোক হয়তো এই সঞ্চয়পত্রই কিনতেন। মানে আমি রিলেশনটার কথা বোঝাতে চাচ্ছি। সো এইটা এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা আশা করি, যেহেতু গভর্নমেন্ট এখন এই আপা বলছিলেন যে অনেক টাকা খরচ করতে পারেনি, সেটা নানা কারণেই আসলে পারেনি। আবার ভোটের বছর ছিল এবং নন পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে ছিল, তারা যে শুধুমাত্র খরচ করার জন্য খরচ করতে চাইলে তো আপনি পারেনি, সেটার থেকে একটা তো মিনিমাম কোয়ালিটি খরচ করতে হবে, যে টাকাটা খরচ করলে টাকাটা কাজে লাগবে। সেগুলির দিক থেকে অনেক প্রতিবন্ধকতা ছিল। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের সেটা নাই, এবং গভর্নমেন্ট জানে যে তাদের অ্যাক্সিলারেট করার সময়, মানে যে কোনোভাবেই হোক তাদেরকে জিনিসটাকে ফিরে নিয়ে আসতে হবে। এটা তো অনেক নেগেটিভ জায়গায় আছে। তারা হয়তো উদ্যোগী হবে যে কিভাবে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বাড়িয়ে প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে
অ্যাক্সিলারেট করা যায় বা কর্মসংস্থান তৈরি করা যায়। আবার শিক্ষা খাতেও বলা হচ্ছে যে এখন আগে যে ধারায় চলছিল সেই ধারায় হয়তো চলবে না, ইভেন শিক্ষার্থীদেরকে ঋণ দেওয়ার যে পশ্চিমা কালচার সেই কালচারেও যেতে চাচ্ছে। এটা কতটা কি হবে সেটা হয়তো সময় বলবে, কিন্তু আস্তে আস্তে তো আমরা সেদিকে মুখ করছি, মানে আমাদের মুখ তো উন্নতির দিকে বা সভ্য আরো সভ্য হওয়া কি যায় কিভাবে সেদিকে। তো সেদিক থেকে দেখি আমরা আশা নিয়ে তাকাই। নিশ্চয়ই। আপনার আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই, সেটি একদিকে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এটি সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং একটা সাহসী উদ্যোগও বলা চলে, এবং সর্বজনীন যে এই ফ্যামিলি ইস্যু কৃষক কার্ডের দিকে হয়তো ভবিষ্যতে যাবে। কিন্তু এখন যে প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুতের মূল্য কিন্তু বাড়তে যাচ্ছে, অন্যদিকে জ্বালানির তেলের দামও 2 দফা বাড়া হয়েছে। একদিকে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ, অন্যদিকে এই যে যদি বিদ্যুতের মূল্য বাড়ে, জ্বালানির মূল্য বাড়ে, তাহলে কিন্তু এটা একেবারেই নিম্ন প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে সমস্ত পর্যায়ে কিন্তু তার আঘাতটা লাগে। সে এই অভিঘাত মোকাবেলায় আসলে বিদ্যুতের মূল্য এবং জ্বালানির মূল্য যে বৃদ্ধি, একই সাথে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের যে সরকারের যে উদ্যোগ, এই দুটাকে আপনি কীভাবে কম্পেয়ার করবেন? বিদ্যুতের দাম বৃদ্ধির কিন্তু একটা চেইন এফেক্ট থাকে, আপনি জানেন। পণ্য মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু এটার ইম্প্যাক্টটা হয়। তো এই জিনিসটা আপনি দেখেন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দিয়ে কিছুটা অফসেট করার চেষ্টা করা হয়েছে, যে যেই চাপটা, সেই চাপটা কিছুটা অফসেট করার চেষ্টা করা হয়েছে। বিদ্যুতের দাম, আসলে জ্বালানির দাম যখন বাড়ে, বিদ্যুতের দাম না বাড়িয়ে তো সরকারের আর কোনো উপায় নেই। সাবসিডি আসলে কতদিন কিংবা কিভাবে সরকারের সক্ষমতাই বা কতটুকু, কিন্তু বিদ্যুতের দামের পেছনে যে ক্যাপাসিটি চার্জের বিষয়টা আছে, এই জিনিসটা আপনি দেখেছেন যে পোস্ট বাজেটেও কিন্তু সাংবাদিকরা এটা বলেছে যে আমাদের বিদ্যুতের প্রয়োজন যা, সেটা থেকে আমরা প্রায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করছি এবং সেটার জন্য আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। এখান থেকে যদি আমরা না বেরিয়ে আসতে পারি, কিংবা এই যে চাপটা এখান থেকে যদি আমরা না কমিয়ে আনতে পারি, এত হিউজ ক্যাপাসিটি চার্জ আমরা দেবো কিনা। কারণ এটার সাথে আপনি দেখেছেন যে কালকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছিলেন যে উনি বলছিলেন যে আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা আরবিট্রেশনের ইস্যুজ হয়ে যাচ্ছে, কারণ এমনভাবে কমিটমেন্টটা করা আছে যে, এবং পাওয়ার প্ল্যান্টগুলো করা হয়েছে যে আমাদের এখন এখানে দিতে হবে। আমরা একটা হস্টেজের মতো হয়ে গেছে এখানে। অ্যাকচুয়ালি এইখান থেকে উত্তরণের পথ আমাদের খুঁজতেই হবে। বিদ্যুতের দাম আপনি যে দেখেছেন যে একদম নিম্ন লেভেলে যেটা, সেটা কিন্তু একটু পিছিয়ে এসেছে, যে যাতে তাদেরকে সেই এফেক্টটা না করে, কিন্তু প্রোডাকশন কস্ট তো আপনার বেড়ে যাবে। বিদ্যুৎ, গ্যাস, অনেক এখনও কিন্তু অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বিদ্যুতের উপরে টোটালি নির্ভরশীল। তো সেক্ষেত্রে প্রোডাকশন কস্ট বেড়ে গেলে আপনার পণ্যমূল্য বেড়ে যাবে, পণ্যমূল্য বেড়ে গেলে আপনার আমার আয় ঘাটতি পড়বে। এবং ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে আরেকটা জিনিস বলি, আপনি বলেছেন এটা কিন্তু সঠিক মানুষকে পৌঁছে দেওয়া কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ পরপর অনেকবার আমরা দেখেছি, বিগত গভর্নমেন্টও চেষ্টা করেছে কি একটা সোশ্যাল সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু সেটা রাইট মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা খুবই জরুরি। যদিও গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি একটা মেথডের মাধ্যমে তারা নিশ্চিত করার চেষ্টা করছে, স্কোরিং এর মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করেছে যে আসলেই তারা যারা এখন ডিজার্ভ করে তাদেরাই পাচ্ছে কিনা। কিন্তু দেখেন আপনি আরবান স্লাম, এত ঘনবসতি এবং এত মানুষ ওখানে আছে, তাদের কিন্তু কোনো ডেটা বেসটা নাই। এটার মাধ্যমে কিন্তু আমাদের একটা ডেটা বেস হবে যে আসলে কারা পাচ্ছে, কি পাচ্ছে, কতটুকু পাচ্ছে। হ্যাঁ, আসলে তারা কারা। আপনি জানেন আমাদের প্রচুর মানুষ কিন্তু ফ্লোটিং মানুষ। ঈদের সময় দেখা যায় যে ঢাকা শহর খালি হয়ে যায়, তারা চলে যায়, আসে শুধু কাজ করার জন্য। সেই ফ্লোটিং মানুষের ডেটা কিন্তু কোথাও নাই, কারো কাছে নাই সরকারের। হ্যাঁ, সরকারের কাছে নাই, বেসরকারি খাতে নেই। অন্তত একটা ডেটা বেস তো হবে, একটা নাম্বার তো হবে যে ফ্যামিলি কার্ড পাচ্ছে, কৃষক কার্ড পাচ্ছে, যে আমরা জানি যে এতজন কৃষক, এতজন ফ্যামিলি কার্ড হোল্ডার। জানেন যে নারী প্রধান, মেইনলি নারীদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ফ্যামিলি কার্ডটা, যে পরিবারে একজন নারী আছেন তিনি হচ্ছে সেই ফ্যামিলি কার্ডের হোল্ডার হবেন। সেক্ষেত্রে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টও হবে। আমরা দেখেন অর্ধেক জনগোষ্ঠী যদিও আমাদের নারী, কিন্তু নারীর কর্মসংস্থান, নারীকে ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার করার কিন্তু সেই পদক্ষেপগুলো খুব জোরালোভাবে আসে না। ইভেন যে এসএমইর কথা বলছিলেন, আমরা এখন পর্যন্ত জানি না যে আমাদের দেশে নারী উদ্যোক্তার সংখ্যা কত, জানি না।
হ্যাঁ, এবং একের পর এক আরএমজি সেক্টরে যে এত নারী এবং ড্রপ আউট হয়ে যাচ্ছে, আপনি জানেন যে আরএমজি সেক্টরে নারীর কিন্তু যে সংখ্যায় ছিল সেখান থেকে অনেকটুকুই কমে গেছে। একটা স্টাডি আছে যে প্রায় 40% মতো সম্ভবত নারী কমে গেছে। কেন কমে গেছে? কারণ তার টেক অ্যাডাপশন হয় নাই। সে কিন্তু টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টটা সেটার সাথে তারা খাপ খাইয়ে চলতে পারছে না। তো এই নারীদেরকে ফোকাস করে এই জিনিসগুলো, যে ফ্যামিলি কার্ডে যে জিনিসটা সরকার করতে চেয়েছে, নারীদেরকে ফোকাস করে, আমি মনে করি নারীদেরকে যখন ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার করতে পারবে সরকার, নারীদেরকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে নিয়ে যেতে পারবে, তখন কিন্তু টোটাল যে হলিস্টিক ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক রিভাইভাল সব কিছু কিন্তু সহজ হয়ে যাবে। আরএমজি খাতে আর একটা যেটা নারী কর্মীদের যে দেখা যাচ্ছে যে তারা সংখ্যা কমে যাচ্ছে কাজ করতে গিয়ে, সেখানে এটা বলা হয় যে তাদের বয়স একটু বেড়ে গেলে তাদেরকে সেখানে কাজে রাখা হয় না, এবং তাদের এই চাকরিতে যোগদানের আগে তার এনআরইটা নেয়। নির্দিষ্ট একটা বয়স পরে 35 পার হয়ে গেলে তখন তাকে সেই কর্মসংস্থান থেকে সেখানকে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে সেই নারীটি যিনি হয়তো 10 বছর কাজ করলেন, কিন্তু বয়স বেড়ে যাওয়ার পরে যে টেকনিক্যাল যে সে অ্যাবজর্ব করতে পারেনি, নিতে পারেনি, তার জন্য একটা বড় কষ্ট হয়ে দাঁড়ায় কিন্তু আরএমজি খাতে। আমি আপনার কাছে আসবো। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ক্যাপাসিটি চার্জের কথা বলেছেন। আমি জানি না আসলে ইন্ডেমিনিটি যে অধ্যাদেশটা হয়েছিল এই বিদ্যুতের নিয়ে, সেখানেও কিন্তু আমরা একটা দেখছি দুদিকেই আছে 50-50। আপনি এই যে ক্যাপাসিটি চার্জের নামে আমাদের বিদ্যুৎ যা দরকার তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে, আমরা ক্যাপাসিটি চার্জ দিয়েই যাচ্ছি, এবং একটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের কথা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন। এটি আসলে আর কতদিন দিতে হবে আমাদের এই সাধারণ মানুষকে? এই বোঝার কতদিন বইতে হবে? উৎপাদন বেশি হচ্ছে না, আমাদের সক্ষমতা বেশি। সক্ষমতা, কিন্তু পয়সা দিচ্ছি মানে হ্যাঁ, ওই সক্ষমতার জন্য আমরা পয়সা দিচ্ছি। মানে এটা কিভাবে ব্যাখ্যা করা যাবে আসলে খুব জটিল ব্যাখ্যা করা সাধারণের জন্য। আমরা জিনিসটা পাচ্ছি না। অনেক কি বলে আছে, প্ল্যান্ট আছে যেগুলি আসলে অস্তিত্বই এক ধরনের নাই, কাগজে কলমে আছে, সেও ক্যাপাসিটি চার্জ পাচ্ছে। মানে ওই যেহেতু আইন সিস্টেম, এবং সেটা আমরা করে গেছি। এখন সেটা থেকে বের হওয়ার সময় আসলে কিভাবে আমরা বের হব, বা বের হওয়ার জন্য যে পারিপার্শ্বিক প্রস্তুতি, সেখানে যাওয়া। এবারের বাজেটে রিনিউয়েবল এনার্জি এবং এনার্জির দিকে প্রচুর ফোকাস করা হয়েছে যাতে এদিকে যায়। যেমন আপনি দেখবেন যে গাড়ির কথা বলা হয়েছে, ইলেকট্রিক্যাল ভেহিকেলের কথা বলা হয়েছে, তারপরে ওদিক দিয়ে বলা হয়েছে সোলার এনার্জি ইত্যাদি ইত্যাদি, এই উইংগুলোর দিকে নজর দিতে বলা হচ্ছে। সো আমাদের আগের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো আছে বেশিরভাগই তো আপনার হয় এলএনজি, কয়লা, গ্যাস, তেল, এই তো। সো ওগুলির নানা ধরনের সমস্যা। আবার ওগুলির মধ্যেও বাড়া কমা আছে। গ্যাসেরটাই আপনার কস্টিং কম, তেলেরটাই কস্টিং বেশি, এলএনজিটা আরেকটু মাঝামাঝি, কয়লাটা আরেক রকম কস্টিং। সো সবগুলোর এভারেজ গিয়ে পরে হচ্ছে দাম নির্ধারণে। কারণ আমরা তো মিলিয়েই তারপরে আমাদেরকে সেল করছে ইয়েদের কাছে, বিতরণ কোম্পানিগুলোর কাছে। তো এখন মোটা দাগে যেটা এখান থেকে তো বের হতেই হবে, সেটা কতদিন লাগবে, গভর্নমেন্ট কতদিনে পারে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। অনেক দিন ধরে তত্ত্বাবধায়ক সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল তখনও কিন্তু এই কথা ছিল যে এখান থেকে, ইভেন আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতো এটা নিয়ে অনেক সমালোচনার জন্য কথা হয়েছে। কারণ অ্যামাউন্টটা এত হাই, এত টাকা এখানে যাচ্ছে যে ভাই মানে বিনা কারণে এক ধরনের। কারণ অনেকেই তো দিচ্ছে না, শুধুমাত্র সে একটা বিদ্যুৎ কেন্দ্র করেছে বলে টাকাটা পাচ্ছে, তার কাছ থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে না, বা নিলেও সেটা এতই সামান্য বা এতই তারও হয়তো পোষাতো না, কিন্তু সে এখান থেকে সে এত টাকা আসলে গভর্নমেন্টের খরচ করার মতো বা করার মতো অবস্থা নাই। সো এখান থেকে বের হতেই হবে, এবং এখান থেকে বের হওয়ার জন্য আপনার ওগুলিকে আবার কাজে লাগাতে হবে। যেরকম আমি আরেকবার আপনার এখানেই বলছিলাম যে খুলনাতে আমাদের প্রজেক্ট রেডি আছে, কিন্তু সেটা আমাদের অবকাঠামোগত কারণে আমরা নিতে পারছি না। তো সেখান থেকে আমরা 1,500-এর মতো মেগাওয়াট বিদ্যুৎ পাবো। ওই কাজগুলো আগে করতে হবে, তারপরে একদম ডিভোর্সের যে চূড়ান্ত জায়গায় যাওয়ার আগে যে ভাই আমার বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন, এবার তুমি যাও, জি তুমি চূড়ান্ত ডিভোর্সে যাবে। আপনার একদম শেষ মুহূর্তের একটা আলোচনা 2 মিনিটের মধ্যেই। আমরা একটা বাজেটের কিন্তু একটা সংস্কৃতি ছিল, আমার মনে আছে আমরা যখন কলেজে পড়ি এবং শেষ পর্যন্ত গত 3-4 বছর আগ পর্যন্ত যে বাজার হওয়ার পর একটা ব্যানার নিয়ে বের হতো। একটা পক্ষ থাকতো যে গরিব মারার বাজেট, একটা
পক্ষ থাকতো যে এবারও বাজেট হয়েছে। এবারও কিন্তু একটু প্রবণতাটা কমে এসছে, কমে এসছে। পল্টন এরিয়াতে হয়েছে। পল্টন এরিয়াতে হয়েছে। তো সেই অবস্থায় আপনি আসলে এই বাজেটটাকে স্বস্তির বাজেট, অস্বস্তির বাজেট, গরিবের বাজেট, নিম্নবিত্তের বাজেট, মধ্যবিত্তের বাজেট, সর্বজনীন বাজেটটা নিয়ে আসলে সরকারকে বেশি চাপানো যাচ্ছে না। মাত্র 4 মাসের সরকার, ভঙ্গুর অর্থনীতি, মধ্যপ্রাচ্যের সংকট, তেলের জ্বালানির দাম বেড়ে যাওয়া, সবকিছু মিলে আপনি একদম মোটা দাগে এই বাজেট নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান শেষ মুহূর্তের আলোচনায়? বাজেট নিয়ে আমি প্রথমে একবার আপনাকে বলেছিলাম, আবারও বলছি যে এই সময় এরকম একটা বাজেট আমাদের প্রয়োজন ছিল। খুব অ্যাগ্রেসিভ কিছু না, খুব ডেসপারেট, আদায়ের জন্য খুব ডেসপারেট না, ইকোনমিকে বাঁচানোর, অর্থনীতিকে বাঁচানোর একটা বাজেট। কিন্তু এটার বাস্তবায়ন নিয়ে সংশয় আছে, কারণ যে বাজেটটা করা হয়েছে কিংবা যে ইস্যুসগুলো বাজেটে করতে চাওয়া হয়েছে সেটা আসলে বাস্তবায়নটা এক বছরে, সরকার তো 1 বছরের জন্য বাজেট দেয়, 1 বছরে বাস্তবায়নটা কঠিন হবে। এই জিনিসটা গভর্নমেন্টকে কন্টিনিউ করতে হবে। আপনি জানেন যে অর্থমন্ত্রী কিন্তু বলেছে যে আমাদের 2 বছরের একটা কুশন পিরিয়ড লাগবে। তো এই 2 থেকে 3 বছরের মধ্যে এই ধরনের সফট ল্যান্ডিংটা আমাদের দরকার বাজেট। সেক্ষেত্রে এবারে বাজেটটা ভালো হয়েছে, আমি সেটাই বলবো। কিন্তু এক্সিকিউশন এবং ওই যে আয়ের বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে একটু সংশয় আছে। কিন্তু আমি এই ধরনের ডেসপারেট অ্যাটেম্প্ট আসলে সরকারের মানে আমাদেরও কখনো সাজেশন ছিল না যে সরকার একটু ডেসপারেট অ্যাটেম্প্ট করবে যে আমাকে এত টাকা রাজস্ব আদায় করতেই হবে কিংবা এরকম সেক্টরগুলোকে একটু মানে চাপে রাখতে হবে। কারণ আপনি জানেন যে আমাদের ওভারঅল কিন্তু আমাদের এফডিআইটা লাগবে। লোকাল ইনভেস্টমেন্ট যতক্ষণ পর্যন্ত কনফিডেন্সে না নিতে পারবে, ট্রাস্ট বিল্ডিংটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এফডিআই আসবে না। আর আমরা সব সময় ইকোনমি কিংবা ব্যবসার ক্ষেত্রে ট্যাক্সকে কিন্তু ভিলেন হিসেবে একটা চিহ্নিত করি, কিন্তু আপনার বিনিয়োগের জন্য কিন্তু ট্যাক্সের বাইরে অনেক কিছু আছে। আমাদের লজিস্টিক ক্যাপাসিটি কতটুকু, পোর্টে একটা জিনিস রিলিজ করতে 12 থেকে 14 দিন লাগে আপনি সেই পোর্ট থেকে কাঁচামাল এনে ফ্যাক্টরি পর্যন্ত যেতে। ওয়ারেজ আমাদের যে কম্পিটিটর কান্ট্রিগুলো তাদের 1 দিনেরও কম সময়ে তারা পোর্ট থেকে রিলিজ করে ফ্যাক্টরি প্রিমিসেসে নিয়ে যায়। তো ওভারঅল সাপ্লাই চেইন যদি আপনি না ঠিক করেন, শুধু একমাত্র কর প্রণোদনা দিয়ে কিন্তু এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। মিস্টার তহিদার, সময় দিলাম না আপনাকে, নিশ্চয়ই অন্য কোনো আলোচনায় কথা হয়। প্রিয় দর্শক, আমরা ঘুরে দাঁড়ানোর বাজেট নিয়ে কথা বলছিলাম। আমরা খুব বেশি প্রশংসা না করলে আমরা আশাবাদী হচ্ছি যে এই সময় এই ছাড়া, এই বাজেট এভাবে দেওয়া ছাড়া আর কোনো রকম গতি ছিল না। তবে যেটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ নয়, সকলকে মিলিয়েই কিন্তু সকলের সুরক্ষার জন্য বাজেটটি করা হচ্ছে এবং এই বাজেটের বাস্তবায়নের জন্য আসলে সকলের একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ দরকার। যেরকম এনবিআরের দরকার, সরকারের দরকার, আমলার দরকার, যারা কর প্রদান করবেন সেটা তাদের দরকার, এবং ইভেন যারা সাধারণ শ্রেণী পেশার মানুষ যে যেখানে আছেন তাকেও কিন্তু সেখানে সংযুক্ত হওয়ার দরকার। আমাদের রাজস্ব আহরণ যদি বৃদ্ধি করা না যায়, আমরা যদি আমাদের এফডিআই আনতে না পারি, আমরা দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে কর্মসংস্থান তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে ঘুরে দাঁড়ানোর কথা বলছি, মাননীয় অর্থমন্ত্রী যে 2 বছরের কথা বলছেন যে ঘুরে দাঁড়ানোর কথা, এবং 3 থেকে 4 বছর লাগবে এটা ফোরকাস্ট করেছেন, সেই অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য আমরা মনে করি এই ঘুরে দাঁড়ানোর বাজেট হোক সকলের জন্য এবং সকলের অংশগ্রহণ থাকুক। এর প্রত্যাশা করে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। দৌলত আক্তার মালা আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই, সাংবাদিক তহিদুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।